আজকে তোমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস নাম্বার 9। যে বিষয়গুলো তোমাদের শিখলে ওয়ার্ডপ্রেসের একটা শেষ হয়ে যাবে, সেটা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে হোস্ট ট্রান্সফার ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স। মানে ওয়ার্ডপ্রেসে এমনিতে দেখাচ্ছে যে ড্যাশবোর্ড পরিস্থিতি শেষ হবে। ওভারঅল সাধারণত থিম কাস্টমাইজেশন করে যে কাজগুলো সাধারণত একটা পুরো একটা সাইট তৈরি করা যায় উইদাউট কোনো কোডিং নলেজ। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যে পরিস্থিতি শেষ হবে এই বিষয়গুলো শিখলে, যে ওয়ার্ডপ্রেস হোস্ট ট্রান্সফার, ভার্সন আপডেট, স্প্যাম প্রোটেকশন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটা তোমাদের দেখিয়ে দেবো আজকে। অপটিমাইজেশন, রিসেট পাসওয়ার্ড হয়তো আজকে আর আগামীকাল 2টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যেতে পারে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে যত সম্ভব শেষ করার চেষ্টা করব, মানে বেশিরভাগ অংশগুলো। চলো দেখি তাহলে আমরা। তাহলে আমাদের সাইটে যাই আমরা, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমাদের সাইটে ইউআরএলটা লিখি, লিখলাম লোকাল হোস্ট, তারপর নিউ ব্যাস wp login.php এটা লিখলে চলে আসে। হ্যাঁ, অথবা wp admin, আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল হচ্ছে, এখানে পাসওয়ার্ড আছে হচ্ছে অ্যাডমিন। আমরা গত ক্লাসে দেখেছিলাম এখানে অ্যাপিয়ারেন্সে থেমস দেখেছি, কাস্টমাইজেশন দেখেছি এবং উইজেটস দেখেছি। আজকে আমরা যেহেতু তোমাদের মেনু একটু দেখিয়েছি, আজকে একটু মেনুর কিছু অংশ বাকি ছিল, এটা দেখিয়ে আমরা ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে চলে যাবো। অর্থাৎ যে কোনো ক্লায়েন্টের কাজ করতে গিয়ে তোর ব্যাকআপ নিয়ে কাজ করতে হবে, কীভাবে ডেটাবেস থেকে ডেটাবেস এক্সপোর্ট করে ব্যাকআপ নেবে, অথবা মূল সার্ভার থেকে কীভাবে ব্যাকআপ নেবে, অথবা প্লাগইনের মাধ্যমে কীভাবে পুরো ওয়েবসাইটকে ব্যাকআপ নেওয়া যায় এবং পরবর্তী পুরো ওয়েবসাইট কোনো কারণে সমস্যা হলে সেটা ফেরত আসা যায়, এটা তোমাদের দেখিয়ে দিব। তো তারপরে একটু আমাদের মেনুর একটু কাজ বাকি আছে, দেখিয়ে নিই আমরা, দেখি আমরা চলে যাবো এখানে। ওকে, সো বি কনসেন্ট্রেট। আচ্ছা, আমরা এখানে গিয়ে মেনুতে চলে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। আচ্ছা, আমাদের মেনুতে দেখো এখানে যে অপশনগুলো আছে, প্রথম যে অ্যাড মেনু আইটেমস, এখানে কি আছে দেখো, লেখা আছে পেজেস, তারপর আছে পোস্ট, এটা পেজেস, এটা পোস্ট, এটা কাস্টম লিঙ্কস, এটা ক্যাটাগরিজ। প্রত্যেকটা ক্লিক করলে এর নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখানে পেজে ক্লিক করে যতগুলো পেজ আমরা ক্রিয়েট করছি সেই পেজগুলো দেখতে পাচ্ছি এখানে। আর এখানে গিয়ে আমরা যদি এখানে পোস্টে ক্লিক করে যতগুলো পোস্ট করেছি পোস্টগুলো দেখতে পাবো। এখানে কাস্টম লিঙ্কসের মাধ্যমে যেগুলো কোনো পেজ ক্রিয়েট করা হয়নি, পোস্ট কিছু ক্রিয়েট করি নাই, ইচ্ছে মতো আমরা এখানে নাম দিতে পারবো, এখানে তার অ্যাড্রেস দিতে পারবো, ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল যেটা বলছি আমরা, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। আচ্ছা, আর একটা ক্যাটাগরিজ, আমরা যতগুলো ক্যাটাগরি ক্রিয়েট করবো সেখানে ক্যাটাগরি এখানে দেখাচ্ছে অ্যাড করতে পারবো। তো আমরা যতগুলো এখানে পেজ আছে দেখো, পেজ, পোস্ট অথবা ক্যাটাগরি যেগুলো আমরা ক্রিয়েট করেছি সামনে, এই সবগুলো অ্যাড মেনু আইটেম, অর্থাৎ এখানে মেনু হিসেবে অ্যাড করতে পারবো এবং এখানে শো করতে পারবো। কোথায়? আমাদের সাইটে যে মেনু আছে, এই মেনুর বিভিন্ন অংশে এটা অ্যাড করতে পারবো। আমাদের বিভিন্ন মেনু, এটা মেইন মেনু, আমাদের ওয়েবসাইটের মেইন মেনু এটা। এই মেনু হিসেবে অ্যাড করতে পারবো। উপরে এক ধরনের মেনু থাকে, টপ মেনু বলা হয়ে থাকে, যেটা হচ্ছে এই হেডারের উপর একটা মেনু থাকে, ঠিক আছে, হেডার টপ মেনু বলা হয়ে থাকে, অ্যাড করতে পারি। অথবা ফুটার মেনু অ্যাড করতে পারি। একবার সাইটের নিচের দিকে এখানে গিয়ে অ্যাড করতে পারি ফুটার মেনু, ফুটারে। তো মেনু হিসেবে অ্যাড করতে পারি, কী কী অ্যাড করতে পারি? আমি যতগুলো পেজ থাকবে সেই পেজগুলো অ্যাড করতে পারি, এখানে যে কোনো পেজ মেনুতে, এই মেনুতে অ্যাড করতে পারি, এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, তারপরে পোস্ট অ্যাড করতে পারি, যে পোস্টগুলো করেছি একটা পোস্ট আমি চাইলে অ্যাড করতে পারি এখান থেকে। ক্যাটাগরি অ্যাড করতে পারি, যে কোন ক্যাটাগরি আন্ডারে পোস্টগুলো আছে, ক্যাটাগরি অ্যাড করলে ওই ক্যাটাগরিতে ক্লিক করলে সবগুলো পোস্ট শো করবে, ঠিক আছে। এতে কাস্টমার শো করতে পারি, যে আমি একবার শুধু ইয়ে করি, তো দেখাই, যেমন পেজ,
এই যে পেজ দেখতে পাচ্ছ, এখানে আমরা যে কোনো পেজ শো করতে পারি, তাই না? ধরো আমি এখানে গিয়ে এখানে এই অপশনগুলো কোথা থেকে আসলো, পেজেসের এই অপশনগুলো কোথা থেকে আসলো, যদি একটা পেজ তৈরি করি সেই পেজ অটোমেটিক্যালি এখানে পেজের নামটা চলে আসে, ঠিক আছে? যেমন আমরা এখানে গিয়ে কি করলাম, জাস্ট তো যদিও দেখি সেটা জাস্ট আরেকবার দ্রুত আমি রিপিট করবো, এখানে পেজেসে আসলাম, এসে অ্যাড নিউ, ধরো আমি এখানে লিখলাম আচ্ছা, ধরো এখানে লিখলাম রাজশাহী, লিখলাম জাস্ট উদাহরণ হিসেবে, ঠিক আছে? এন্ড এটা মনে করো পেজ একটা, এখানে কিছু ডিসক্রিপশন দিলাম না, আমি বর্ণনা দিলাম না, আর এখানে পাবলিশ করে দিলাম, পাবলিশে ক্লিক করলাম, তাহলে একটা পেজ কিন্তু এখানে নাম দিয়ে দিলাম, এটা পেজের নাম রাজশাহী, অটোমেটিক রাজশাহী নামটা কোথায় যাবে? এখন ব্যাকে যাই, যদি আমরা এখানে যে রিলোড করে দেখো, এই যে এখানে যেখানে আমরা এই যে মেনুতে ছিলাম অ্যাপিয়ারেন্স মেনু, এখানে যদি যাই মেনুতে আসছে এখন, যদিও এখানে রিলোড করলে হতো, এই দেখো রাজশাহী কিন্তু চলে আসছে এখানে, কারণ রাজশাহীর একটা পেজ আমরা তৈরি করে ফেলেছি। এখানে কি শো করছে? এখানে শো করছে, আমরা এখানে অ্যাড করি না এখন। তাহলে যখন আমরা একটা পেজ ক্রিয়েট করি তখন এই মেনু অপশানে পেজেসে এই যে এখানে অ্যাপিয়ারেন্স মেনু কিনে চলে আসবে, আমরা এখানে অ্যাড করতে পারি, এখানে ক্লিক করে দিলাম রাজশাহীতে অ্যাড টু মেনু, এখানে মাউসে ক্লিক করলাম, এখন তো এখানে অ্যাড হয়ে যাচ্ছে, দেখো এটা, ঠিক আছে? এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেগুলো সেখানে রাখতে পারি, যে হোমের পর রাখবো, হোমের আগে রাখবো, ঠিক আছে? রেখে দিলাম এখানে হোমের পর, এখানে তারপরে আপডেট করে দেবো, এই যে এখানে আপডেট বাটন আছে, এটাকে আপডেট করে দিলাম, এই যে অর্থাৎ এখানে সেভ সেভ মেনু যে অপশনটা আছে, সেভ করে দিলাম। এবার আমি যখন রিলোড করি তাহলে কি হবে, এখান থেকে রাজশাহী বাটন চলে আসবে, এই দেখো চলে আসছে রাজশাহীতে। আর এই পেজে আমরা কোনো কন্টেন্ট দিই নাই, পেজটা ফাঁকা আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে এই পেজটা শো করবে, এই দেখো পুরো পেজটা কি ব্ল্যাঙ্ক, সাদা অংশ দেখাচ্ছে শুধু, হ্যাঁ? এটা সব সব পেজে শো করবে, এটা সাইড বারটা যেটা সব পেজে শো করবে, কিন্তু এখানে হচ্ছে থাকবে মেইন কন্টেন্ট পেজের, তো সম্পূর্ণ ফাঁকা, এখানে এই যে পেজের নামটা শো করছে রাজশাহী, এখানে পেজটা ফাঁকা, ঠিক আছে? একেবারে কোনো কিছু যদি অ্যাড করি, এখানে গিয়ে যে এখানে পেজ অ্যাড করলাম, যে পোস্ট অ্যাড করতে চাই, পোস্ট আমরা অনেক পোস্ট করেছিলাম এখানে, রাজশাহী স্পেশাল ম্যাঙ্গো বাজার, হ্যাঁ, রাজশাহী সিল্ক ফেমাস, এগুলো অনেকগুলো পোস্ট করেছিলাম। তাহলে পোস্টের জন্য কোথায় যেতে, আমাদের পোস্টে যেতে হয়, অল পোস্টে গেলাম এখানে, তাহলে এখানে অনেক পোস্ট আমরা করেছিলাম, ঠিক আছে? নতুন পোস্ট যদি আমরা করবো, এখন দেখো যে পোস্টগুলো আছে এখানে, স্যার আমি ইয়ে করি, একটা অন্য অন্য একটা ট্যাব নিই, তাহলে বারবার ব্যাকে আসতে হবে না, মেনুতে আসলাম এখানে, এসে আমরা এখানে দিয়ে আচ্ছা পেজটাকে বন্ধ করে রাখি, পোস্টে যাই আমরা, দেখো হ্যালো ওয়ার্ল্ড রাজশাহী ফেমাস ম্যাঙ্গো, আমরা কিছু এখানে পোস্ট দেওয়া আছে, তাই না? তাহলে এখানে যখন একটা পোস্ট করবো, নতুন একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে কি হবে, অ্যাড নিউ, এখানে পোস্ট লেখা আছে, যে অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, এরকম পোস্ট চলে আসছে। আমি যে কোনো একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে কি হবে, ওই পোস্টটা করে চলে আসবে, এখানে অ্যাড নিয়ে ক্লিক করলাম পোস্টের, এখানে পোস্টের টাইটেল দিয়ে দেবো, ঠিক আছে? আমি এখানে হয়তো দিয়ে দিলাম রাজশাহী ম্যাঙ্গো, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম পোস্টের নাম এটা, হ্যাঁ, এখানে পাবলিশ করে দিলাম, পাবলিশে ক্লিক করে দিলাম, এখানে কোনো কন্টেন্ট দিলাম না, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমি এখানে যাই, দেখো আমাদের মেনুতে যাই, এখন রাজশাহী ম্যাঙ্গো নামে এরকম কি নাই, কোনো কিন্তু পোস্ট নেই, হ্যাঁ, রাজশাহী স্পেশাল ম্যাঙ্গো বাজার নামে আছে, আমি রিলোড করলে কি হবে, এটা চলে আসবে, এই দেখো এই যেখানে পোস্টে ক্লিক করলাম, এই চলে আসছে রাজশাহী ম্যাঙ্গো, এখানে ক্লিক করলাম, অ্যাড টু মেনুতে ক্লিক করে দিলাম, তাহলে পোস্ট অ্যাড হবে, ঠিক আছে? এটাই যে রাজশাহী ম্যাঙ্গো, এখানে কি করলাম, এখানে গিয়ে সেভ করে দিলাম, এখন আমি রিলোড করি এখানে, তাহলে এখানে কি হবে, এই যে রাজশাহী ম্যাঙ্গোর পোস্ট, এখন এখানে ক্লিক করলে কি হবে, শুধু এই পোস্ট ওপেন হবে, দেখো এখানে রাজশাহী ম্যাঙ্গোতে আমি ক্লিক করে দিলাম, এই দেখো রাজশাহী ম্যাঙ্গো, এটা কিন্তু পোস্ট পেজ না, এই দেখো দেখাচ্ছে এখানে ডিসেম্বর 26 অ্যাডমিন অ্যান্ড ক্যাটাগরাইজড, হ্যাঁ, এই যে কমেন্ট বক্স চলে আসছে, ঠিক আছে? এখানে দেখো কিন্তু কি হয় নাই, এখানে কিন্তু কোনো পোস্টের ইয়ে শো করা নেই, কন্টেন্ট শো করা নেই, সম্পূর্ণ ফাঁকা এটা, হ্যাঁ, পোস্টে কমেন্টস করার জন্য বক্সে চলে আসছে, তা আমরা এখানে পোস্ট অ্যাড করতে পারি চাইলে, এটাই গেল
আমি ক্যাটাগরি অ্যাড করতে চাই, যে আমি এখানে গেলাম, ক্যাটাগরি অ্যাড করতে। ক্যাটাগরি মানে কি তুমি জানো, ক্যাটাগরি হচ্ছে যে একটা বিভাগ। হ্যাঁ, মনে করছো আমি বলি ডিপার্টমেন্ট, ক্যাটাগরি বলতে বোঝায় হচ্ছে যে ডিপার্টমেন্ট। যেমন তোর বই থাকে, যেমন সায়েন্স ফিকশন বই, তুমি লাইব্রেরি দেখলে দেখবা যে একাডেমিক বই একদিকে সাজিয়ে রেখেছি, তাহলে একাডেমিক বইয়ের ক্যাটাগরি এটা, ঠিক আছে। আর মনে করো যদি ইয়ে করো যে এটা হচ্ছে সাহিত্যিক বই, লিটারেচার বই, ওই ধরনের বই একদিকে সাজিয়ে রেখেছে। আর দেখা যাচ্ছে যে ইংলিশ বুক একদিকে সাজিয়ে রেখেছে, বাংলা বুক একদিকে সাজিয়ে রেখেছে, তো এটা ইংলিশ বইয়ের ক্যাটাগরি, এটা বাংলা বইয়ের ক্যাটাগরি, ঠিক আছে, এরকম। তো ক্যাটাগরি হচ্ছে একটা বিভাগ বোঝায়। যেমন সায়েন্স বিভাগ, ডিপার্টমেন্টের শব্দ সায়েন্সের সাবজেক্ট থাকে, আর্টসের ক্ষেত্রে সব আর্টসের সাবজেক্ট থাকে, এরকম আর কি। তো আমরা আসলে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, এখানে যে ক্যাটাগরিতে ক্লিক করলাম, এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম। এখানে যদি একটা ক্যাটাগরি যদি ক্রিয়েট করতে হবে, এই ক্যাটাগরিগুলো আগে থেকে ক্রিয়েট করছে, ফ্রুট, জেনারেল, স্পোর্টস, আনক্যাটাগরিজ, উইন্টার ড্রেস, এবার ক্রিয়েট করছে। যদি একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, ধর আমি লিখলাম এখানে, আমি এখানে ঢাকা নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। হ্যাঁ, ক্যাটাগরির নাম এখানে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলাম। এখন ধরো এই ঢাকা ক্যাটাগরি যেটা আছে, ঢাকা ক্যাটাগরির আন্ডারে আমি কি করব, ঢাকার সব ধরনের, ঠিক আছে, ট্যুরিস্ট স্পট আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। ধরো আমি এখানে একটা, আমি ডিলিট করি না, অন্য ঢাকা ট্যুর, ঢাকা ট্যুরিস্ট স্পট, স্পটস, ঠিক আছে। ঢাকা ট্যুরিস্ট স্পটস নামে একটা ইয়ে দিলাম, ক্যাটাগরি নাম দিলাম। তো এটা মনে করো আমার অ্যাড করা থাকবে কোথায়, এই মেনুতে অ্যাড করা থাকবে, এবং ওখানে ক্লিক করলে কি হবে, ঢাকার যত কোনো ট্যুরিস্ট জায়গা আছে সবগুলো এখানে শো করবে, মানে ভ্রমণের যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো ওর আন্ডারে পোস্টগুলো করবো আমি, ঠিক আছে। এটা একটা ক্যাটাগরি মনে করো। আমি এখানে গেলাম, এখানে গিয়ে আপডেট করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাবা, ক্যাটাগরিতে যদি যাই, রিলোড করলাম, ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম, এখানে ক্যাটাগরি ক্লিক করলাম, দেখো চলে এসছে, রিলোড হয় নাই। এখানে ক্লিক করলাম, আসছে কি, আসে নাই। ফ্রুটস যে ক্যাটাগরি, ফ্রুটস আমার কাছে আসে নাই, ভিওয়ালে ক্লিক করবো, তখন ভিউ ক্লিক করে দেখতে পাই ঢাকা টুরিস্ট স্পট অনেকগুলো আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ভিউয়াল আছে। তুমি যদি এখানে মোস্ট রিসেন্ট না দেখতে পাও, এখানে ভিউয়ালে ক্লিক করে দিবা ডান দিকে, ঠিক আছে, তাহলে দেখতে পাবা এখানে পোস্ট দেখা যাচ্ছে, ভিউয়াল আছে। এবং যদি তাও না পাও তাহলে সার্চে ক্লিক করবো, এখানে এখানে সার্চ করবো, ঠিক আছে, এলে বিষয়। এখানে দেখা যাচ্ছে যে আমি যেহেতু একবার ব্যবহার করি নাই, ঢাকা টুরিস্ট স্পট ব্যবহার করি নাই, এখানে মোস্ট রিসেন্টে আসে নাই, মোস্ট ইউজে আসে নাই। এখানে ঢাকা টুরিস্ট, টুরিস্ট বার্ন ভুল হয়ে গেছে, টিওইউ হতো, ঠিক আছে, টিওইউ আর আইএসটি টুরিস্ট। আচ্ছা, তোমার ঠিক করে দেওয়ার সমস্যা নেই, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ঢাকা টুরিস্ট স্পট, এখানে গিয়ে সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার রিলোড করলাম, তাই চলে আসছে এই যে ঢাকা টুরিস্ট টুরিস্ট স্পট চলে আসছে। আর এখানে আমি ক্লিক, এখানে কি করতে পারি, যখনই আমি কোনো পোস্ট করতে চাইবো তখন এটাকে সিলেক্ট করে দিলাম ঢাকা সম্পর্কে, হ্যাঁ, টুরিস্ট স্পট সম্পর্কে। এবং এটা ক্লিক করলে কি হবে, তখন ঢাকা টুরিস্ট স্পট সম্পর্কে যতগুলো পোস্ট করেছি এবং পোস্ট করার সময় সিলেক্ট করেছি কীভাবে, ধর আমি একটা পোস্ট করেছি, এখানে অল পোস্টে গেলাম, নতুন একটা পোস্ট আমি দিলাম এখানে, ধরো এখানে গিয়ে, সরি, এই যে পোস্ট, অল পোস্ট আছে, এখানে অ্যাড নিয়ে গেলাম। আচ্ছা, এখানে গিয়ে মনে করো যে আমি দেখলাম এখানে ঢাকা পোর্টস 1, ঠিক আছে, 1 দিলাম এখানে মনে করো,
এটা একটা পোস্ট মনে করো, লিখে দিলাম ইজি ইজি কিছু। এখন মনে করো এখানে গিয়ে যখন আমি এটা পাবলিশ করবো, হ্যাঁ, এখানে ডকুমেন্টে ক্লিক করলাম, এই ক্যাটাগরি দেখো চলে আসছে, ক্যাটাগরিতে ক্লিক করলাম, এখন চলে আসবে এখানে দেখো সবগুলো ক্যাটাগরি যতগুলো ক্যাটাগরি ক্রিয়েট করেছো আগে, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা দেখো যতগুলো ক্যাটাগরি ক্রিয়েট করছি আমরা সবগুলো শো করছে, যে ঢাকা টুরিস্ট স্পট এই সেই চলে আসছে না, এখানে আমি এখানে ক্লিক করে দিলাম। এবার দেখাচ্ছে, তার আগে আমরা দেখে আসি এটা যে এর আন্ডারে কিন্তু কোনো পোস্ট নেই, আছে কি নেই, বাট আমি যেটা পুতুল ইয়ে করলাম, এখন যেটা দিলাম ঢাকা টুরিস্ট স্পট, এর আন্ডারে কি দিলাম, এই এক ঢাকা পোস্ট স্পট 1 দিলাম, এখানে এখানে পাবলিশ করে দিলাম, আপডেট করে দিলাম। এখন যদি রিলোড করে দেবো এখানে, তাহলে একটা পোস্ট চলে আসবে এখানে, এই দেখো চলে আসছে ঢাকা স্পোর্ট 1 চলে আসছে, দেখছো রিড মোর যে বাটন লেখা চলে আসছে। যতগুলো তোমার থাকবে অটোমেটিক ওই ওই ক্যাটাগরি আমি সিলেক্ট করেছি, তার আমি এখানে একটা পোস্ট দিয়ে দেবো, এখানে অ্যাড নিউ করলাম, ঢাকা স্পোর্ট 2 কেটে দিলাম, এখানে গিয়ে কিছু লিখে দিলাম, এখানে পাবলিশ করে। আচ্ছা পাবলিশ করাটা কি করবো, এখানে ডকুমেন্টে ক্লিক করব, এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম, সময় নিতে একটু সময় নিচ্ছে আসতে, হ্যাঁ লোড হতে। আচ্ছা এখানে ক্লিক করে দিলাম, ওটাই ঢাকা টুরিস্ট স্পট, এখানে পাবলিশে ক্লিক করে দিলাম, আপডেট করে দিলাম। এবার এখানে গিয়ে রিলোড করে দিলাম, তাহলে আমাদের একটা আছে, এই দুইটা হয়ে গেল, যে দেখো রিড মোর, তাহলে এই একটা পোস্ট, এই একটা পোস্ট। আমি ধর এখানে হোম পেজে আছি, আর হোম পেজ যখন এখানে চলে আসবো আমি, এই যে ঢাকা টুরিস্ট স্পট, তখন কি হবে, আমার যতগুলো পোস্ট এর আন্ডারে আছে এই ক্যাটাগরি আন্ডারে সবগুলো শো করবে। এই যে দুইটাই আছে ঢাকা, এই যে পোর্টস 2 পোর্টস 1 স্পট 1 স্পট 2, ঠিক আছে। এই আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি, তোমরা বুঝতে পারলে বিষয়টা। এখন দেখো আচ্ছা এখন দেখো যে এই যে এই এটা আছে, মানে মেনুটা যে আছে এর লোকেশনগুলো আমি চেঞ্জ করতে পারি, হ্যাঁ। এখানে দেখো কি আছে, ম্যানেজ লোকেশন বলে একটা অপশন আছে, এই ম্যানেজ লোকেশন অপশনে আমি ক্লিক করে দিলাম, আর দেখো আছে টপ মেনু, মেইন মেনু, যত কিছু মেনুগুলো করতে পারে, কিন্তু কারণ মেনু শুধুমাত্র এখানে মেনু থাকবে এমনটা না, এর উপরে একটা মেনু থাকতে পারে, হ্যাঁ, বামে সাইড বার মেনু থাকতে পারে, অথবা নিচে ফোটার মেনু থাকতে পারে। তো যতগুলো মেনু ক্রিয়েট করতে, তোমার যখন আমি কাস্টম কোড শিখিয়ে দেবো তখন দেখিয়ে দিব কীভাবে সবগুলো মেনু অ্যাড করতে হয়, ঠিক আছে। এখন দেখো আমি যদি মেনুটা অ্যাড করতে চাই, এখানে গিয়ে কেটে দিলাম, আর আমি এখানে গিয়ে টপে মেনু অ্যাড করবো, ধরো এই মেনুটি টপে অ্যাড করে দিব আমি, হ্যাঁ। তাহলে এখানে গেলাম, যে টপ মেনু লেখা আছে এখানে গেলাম, গিয়ে মেইন মেনু, অর্থাৎ টপে একটা যে মেনু হবে, ঠিক আছে। আমি কিন্তু ভিন্ন মেনু দিতে পারি চাইলে, এখানে উল্লেখ করতে পারি আলাদা মেনু, আলাদা মেনু দিতে পারি, বাট আমি মেইন মেনুটা দিয়ে দিলাম, যে এই মেনুটা উপরে শো করছে এখানে, ঠিক আছে। এখানে আলাদা আলাদা বিষয় সম্পর্কে একটা মেনু দিতে পারি উপর দিকে, বাট আমি এই মেনুটা দিলাম তো বোঝানোর জন্য, আমি চাইলে আলাদা মেনু করতে পারি কিন্তু, ঠিক আছে। এখানে তো এই মেনুটা দিয়ে এখানে সিলেক্ট করে দিই, এখানে ক্লিক করলাম, মেইন মেনু দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম। এখন আমি এখানে রিলোড করলাম,
এই দেখো টপে একটা কি হয়েছে, এই যে এলিজেন্ট থিমের এই যে উপর দিকে দেখো এটা মেইন মেনু, এর টপে চলে আসছে একটা মেনু, এই যে বুঝতে পারছো কি, ছোট্ট করে একটা মেনু চলে আসছে উপর দিকে। যদি এটা ফুটারে দিয়ে দিব তাহলে ফুটারও দিতে পারি, এখানে যে ফুটার মেনু লেখা আছে এখানে সিলেক্ট করে দিলাম, মেইন মেনু হিসেবে দিয়ে দিলাম, ফুটার মেনুটাকে দিলাম। আমি এখানে রিলোড করলাম, নিচে এসো, এখানে কোনো মেনু নেই, চলে আসবে, এই দেখো চলে আসছে, দেখো বুঝতে পারছো কি, এই যে এটার উপরে এই যে থিমের উপরে এখানে চলে আসছে, এখানে রাজশাহী ঘুম এই সেই চলে আসছে, ফুটার মেনু যেটা উপরে আসছে সেটা চলে আসছে, এটা এল বিষয়। আমি চাইলে আলাদা নামকরণ করতে পারি, হ্যাঁ কীভাবে করতে পারি এটা, যে আমি এখানে ধরো সিলেক্ট এটা মেইন মেনু দিলাম না, ফুটার মেইন মেনু দিলাম না, শুধু মেইন মেনু মেইন মেনু থাকলো, আমি আলাদা জিনিস দেবো এখানে, আমি এখানে এডিট মেনুতে আসলাম, ভালো করে বুঝো, এডিট মেনুতে এসে ধরো আমি কিছু কিছু বাদ দিলাম এখান থেকে, ঢাকা ট্যুরিস্ট স্পট এটা বাদ দিলাম, রাজশাহী ম্যাঙ্গো এটা বাদ দিলাম, হ্যাঁ তারপরে এখানে গিয়ে ধরো উইন্টার ডেজ এটা বাদ দিলাম এখান থেকে, এই কয়েকটা এখানে থাকলো, শুধু রাজশাহীটা বাদ দিলাম এখান থেকে, ঠিক আছে, এই পাঁচটা মাল থাকলো, 1 2 3 4 5, পাঁচটা এখানে থাকলো, সেভ করে দিলাম। এখন রিলোড করলাম, আচ্ছা এর পাঁচটা এখানে আছে, ঠিক আছে, উপরে কোনো মেনু নেই, এখন যদি নতুন একটা মেনু ক্রিয়েট করি যেগুলো এখানে ডাবল হবে না, এখানে যেহেতু আছে মেইন মেনু, আমার এখানে এইগুলোর দরকার নেই, উপরে আলাদা কিছু এখানে উপরে অ্যাড করে দিব, অন্য কিছু এখানে অ্যাড করবো উপরে টপ মেনুতে, ঠিক আছে। তাহলে আমাদের কাজটি করতে হবে, এখানে গিয়ে প্রথমবার এখানে আসলাম, এই যে এডিট মেনু, এসে কি করবো, এখানে এই মেনু তো আছে আগে থেকে আছে না, ক্রিয়েট এ নিউ দেখো লেখা আছে, এডিট ইউর মেনু বিলো আর ক্রিয়েট এ নিউ মেনু, এখানে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে দিলাম, এখানে লিখে দিলাম আমি টপ মেনু নাম দিলাম, মনে করো একটা নাম দিলেই হবে, আমি টপ মেনু নাম দিলাম, হ্যাঁ ওর একটা মেইন মেনু একটা নাম দিলাম টপ মেনু, ক্রিয়েটে ক্লিক করলাম, আচ্ছা ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এখন দুই ধরনের মেনু দেখুন আছে এখানে, ঠিক আছে, আমাদের টপ মেনুতে কিছু অ্যাড করা নাই, আছে কি, আর মেইন মেনুতে অ্যাড করা আছে, কিন্তু টপ মেনুতে কিছু অ্যাড করা আছে, কিছু অ্যাড করা নাই এখানে, আমাদের টপ মেনু এখানে করলাম, তাহলে টপ মেনু এখানে মেইন মেনুটা ফাঁকা রেখেছি কিন্তু, ঠিক আছে, ফুটার মেনুটা ফাঁকা রাখলাম এখানে, এখন আমরা এখানে অ্যাড করে দেবো কি কি, রাজশাহী যেগুলো এখানে নেই, যেগুলো হচ্ছে যে এই ইয়েতে নেই, মানে মেইন মেনুতে নেই, ওগুলো ওগুলো অ্যাড করে দিই, রাজশাহী স্যাম্পল পেজ, হ্যাঁ সার্ভিস পোর্টফোলিও শর্টকটস, আচ্ছা এখানে ভিউ বলে যাই, তাহলে সব দেখতে পাবো, আচ্ছা আচ্ছা এগুলো অ্যাড করে সমস্যা নেই, শর্টকটস স্যাম্পল পেজ, হ্যাঁ আর কি কি আছে এখানে, কন্ট্যাক্ট আস ব্লগ সার্ভিস হোম আছে, এগুলো অ্যাড করে দিলাম, এই তো হোম ব্লগ কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট, আচ্ছা এই দিনে থাক শর্টকটস স্যাম্পল পেজ, হ্যাঁ আর রাজশাহী, এই তিনটা মেনু অ্যাড করে দিলাম, অ্যাড টু মেনু করলাম, আচ্ছা চলে আসলো এখানে টপ মেনু কিন্তু, আর পোস্ট থেকে তো একটা অ্যাড করে দিই, ধরো পোস্ট থেকে এখানে দিলাম হয়তো এটা দিলাম রাজশাহী ম্যাঙ্গো দিলাম, আচ্ছা এরপর দেখাচ্ছি এখানে ক্যাটাগরি থেকে অ্যাড করি, ক্যাটাগরি থেকে অ্যাড করলাম ধরো ঢাকা টুরিস্ট স্পট, এটা অ্যাড করলাম, অ্যাড মেনু, এলে কিন্তু মেইন মেনু তো নেই, ঠিক আছে, আচ্ছা আর তোদের একটা জিনিস দেখানো হয়নি, কাস্টম লিঙ্ক লেখা আছে না, ধরো আমি এখানে একটা ফেসবুক লিঙ্ক দিব আমি, তাহলে এখানে লিখলাম www.facebook, আচ্ছা এখানে ইউআরএল লেখা আছে, ইউআরএল, এই ইউআরএল এর জায়গায় কি করতে হবে, তোমার ওই যার ঠিকানা দেবে সে লিখতে হবে, আর এখানে তুমি কিসের দিবা, এখানে টেক্সট হিসেবে শো করবে এটা মেনু হিসেবে, এখানে লিখলাম ফেসবুক, ফেসবুক লিখে দিলাম, হ্যাঁ ফেসবুক লিখলাম, এখানে লিখলাম www.facebook.com, ঠিক আছে এটা দিলাম, এবার দেখাচ্ছি অ্যাড মেনুতে ক্লিক করলাম, এই দেখো চলে আসছে ফেসবুক, ঠিক আছে, এটা ফেসবুক লেখা এবং এটা কাস্টম লিঙ্ক, এই যেখানে লিঙ্ক চলে আসছে ফেসবুক, এটা লেবেল,
বুঝলা কি? তুমি যদি আর টুইটার দাও, TWI twitter.com দিয়ে দিলাম, এখানে দিলাম টুইটার, টুইটার নাম দিয়ে দিলাম, অ্যাড টু মেনু, তাহলে ফেসবুকটা চলে আসলো। instagram.com, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। ধরো এই তিনটা থাকলো মনে করেন, ঠিক আছে? এর সাথে থাকলো এটা মেইন মেনুতে। এখন আমি এখানে সেভ করে দেবো, এখানে সিলেক্ট করতে হবে ডিসপ্লে লোকেশন টপ মেনু। এটা কিন্তু এগুলো এই ফেসবুকটা কিন্তু নিচে শো করবে না, এখানে মেইন মেনুতে শো করবে না, এগুলো এটা উপরে মেনুতে শো করবে। তাহলে দিয়ে দিলাম এটা, সেভ করার পর এখন রিলোড করবো এখানে গিয়ে। এই দেখো, ঠিক আছে? এখন চলে আসছে যে রাজশাহী স্যাম্পল পেজ শর্ট কোর্স রাজশাহী ম্যাঙ্গো ঢাকা স্পোর্ট ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম। এখানে কিন্তু এটা হচ্ছে টপ মেনু, এটা কি, এটা হচ্ছে যে এই মেনু। আচ্ছা তুমি যদি এখন একটা কাজ করো যে এখানে আমি এই ফেসবুক ইনস্টাগ্রাম শুধু এই ফুটারে রাখবো, এখানে রাখবো না, ঠিক আছে? তাহলে তুমি এক কাজ করে দাও, এখান থেকে তুমি আরেকটা মেনু ক্রিয়েট করে ফেলো। এখানে ক্রিয়েট মেনুতে গেলাম, এখানে দিলাম ফুটার মেনু, তুমি ইচ্ছে মতো নাম দিতে পারো, আমি নাম দিচ্ছি তাই ফুটার মেনু নাম দিলাম, ঠিক আছে? এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ধর আমি ফুটার মধ্যে শুধু কি রাখবো, এই তিনটা রাখবো, যে কাস্টম ক্রিয়েট করলাম। আচ্ছা কাস্টম ওখানে ক্রিয়েট করে দিয়েছি। ধর আমি এখানে পোস্ট, আচ্ছা এখানে নতুন কিছু অ্যাড করবো না করো, হ্যাঁ? ধর এখানে, আচ্ছা এক কাজ করি, এখানে এই কাস্টম কিছু অ্যাড করে দিই, মনে করো www.youtube.com, youtube.com দিলাম, এখানে দিলাম ইউটিউব দিলাম, অ্যাড টু মেনু, এখানে দিলাম হচ্ছে যে ধরো দিয়ে দিলাম এখানে লিঙ্কডইন। আচ্ছা কোনো কিছু দিলেই হবে, আমি অ্যাড করে দিই একটা, এখানে পেজ থেকে মনে করে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট, এটা অ্যাড করে দিলাম। ইউটিউব কন্ট্রাক্ট এগুলো চলে গেল, ঠিক আছে? ক্যাটাগরিতে একটা অ্যাড করে দিই, এখান থেকে দিয়ে দিলাম হয়তো ফ্রুটস, এটা দিলাম, তো বোঝার জন্য দিলাম জাস্ট, ঠিক আছে? তাহলে তিনটে অ্যাড হয়ে গেল, ইউটিউব কন্ট্যাক্ট ফ্রুটস, সেভ করে দিলাম। তোমরা আবার রিজয়েন করবা, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে কেটে যাবে। আচ্ছা এখানে দেখো এসে রিলোড করলাম, আচ্ছা আমরা এখানে সিলেক্ট করা হয়নি, দেখো এখানে সিলেক্ট করতে হবে ফুটার মেনু, সেভে ক্লিক করলাম। আচ্ছা তোমরা রিজয়েন করবা, কারণ এখনই কেটে যাবে, কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে রিজয়েন করবা। এখানে রিলোড করলাম, এই চলে এসে দেখো ইউটিউব কন্ট্যাক্ট ফ্রুটস, ঠিক আছে? ফুটার মেনু চলে আসছে, তাহলে তিন মেনুটা আলাদা আলাদা হয়ে গেল এখানে, এটা মেইন মেনু, এটা ফুটার টপ মেনু, এটা হচ্ছে রিসেট হচ্ছে ফুটার মেনু। কেউ বুঝতে না পারলে বলবে যে ভাই বুঝতে পারছি না, বুঝিয়ে দেন। আমরা যখন কাস্টম কোড করবো, ঠিক আছে, ইচ্ছে মতো তখন মেনু আমরা তৈরি করব, যে হেডার মেনু, ফুটার মেনু, সাইড বার মেনু, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে আহ, এরকম বিভিন্ন মেনুগুলো তৈরি করতে ইচ্ছে মতো, এবং সেগুলো পজিশন করে দেবো আমরা, মেনুগুলো কোথায় গেলে কোথায় কোথায় যাবে।
আচ্ছা, তাহলে আমরা দেখি, হ্যাঁ। তারপরে এখানে চলে আসো, দেখো এখন আমি যদি কোন মেনু আগের মেনুগুলো কাজ করতে চাই, এই যে এখানে চলে দেখো সিলেক্ট এ মেনু টু এডিট, এখানে ক্লিক করলাম। আচ্ছা, সাইড মেনু অ্যাড করা যাবে কিনা, ঠিক আছে। রাজু আমাদের জিজ্ঞেস করছে সাইড মেনু অ্যাড করা যাবে কিনা। এই থিমে অ্যাকচুয়ালি এই তিনটা মেনুই আছে, হ্যাঁ। এই ফুটার মেনু, মেইন মেনু হচ্ছে এই ফুটার মেনু, মেইন মেনু আর টপ মেনু, এই তিনটাই থেমে দেওয়া আছে। তো এই যে তোমার কাস্টম কোড জানা দরকার, বুঝো নাই। তোমার যখন কাস্টম কোড জানবা, শিখবে, ইচ্ছে যত ইচ্ছে মেনু তুমি তৈরি করতে পারবে। এখানে কিন্তু তিনটে মেনুর বেশি তুমি তৈরি করতে পারবে না, কারণ এখানে কি দেওয়া নেই, এই তিনটে মেনু ছাড়া বেশি অপশন দেওয়া, দেখো কোন মেনু আছে এখানে, টপ মেনু একটা দেওয়া আছে, মেইন মেনু একটা, ফুটার মেনু। এই তিনটা মেনুর বাইরে তুমি তৈরি করতে পারবে না, কারণ এই যে থিম তুমি ইনস্টল করেছো এলিজেন্ট থিম, এই থিমে তিনটা মেনু রেজিস্ট্রেশন করা আছে, মানে তিনটা মেনু তার তৈরি করে রেখেছে ডাইনামিক্যালি। প্রথমে এই HTML দিয়ে ডিজাইন করেছে যে মেনুটা কেমন হবে, হ্যাঁ। তারপরে একে PHP কোড দ্বারা ডাইনামিক করে রেখেছে, এবং এই তিনটা মেনু এখানে তৈরি করে রেখেছে। এখন ক্লায়েন্ট তোমাকে এই তিনটা মেনু ছাড়া একটা সাইড বারে মেনু চাই, আমি এখানে বাম দিকে একটা মেনু নিব। ধরো তুমি এখানে হোম পেজে আসো, হ্যাঁ, এখানে তোমার বাম দিকে একটা মেনু নিবে সে, তখন তুমি কি করবে, এই জন্য কি করতে হবে, তোমার কাস্টম কোড শিখতে হবে। তুমি ডিজাইন শিখে গেছো, একটা মেনু এমনি ডিজাইন করতে পারবা, সাইড বারে একটা মেনু কিভাবে ডিজাইন করতে হয় তো জানো এটা। তো ওই ডিজাইন খেয়াল ডাইনামিক করতে হবে, আর জানতে হবে ওয়ার্ডপ্রেসের কোড ব্যবহার করে, PHP কোড ব্যবহার করে তুমি কিভাবে এরকম একটা অপশন নিয়ে আসবা। ধরো এখানে গিয়ে তোমার একটা অপশন চলে আসবে, এখানে টপ মেনু, মেইন মেনু, ফুটার মেনু, একটা সাইড বার মেনু একটা নাম চলে আসবে এখানে। তো এই মেনুতে এই সাইড বার মেনু অ্যাড করা নাই, তুমি এখানে কাস্টম কোড ছাড়া, নিজের কোড দিয়ে কাস্টমাইজ করা ছাড়া এই মেনু তৈরি করতে পারবে না। বুঝা যাচ্ছে বিষয়টা, এই জন্য এটা দরকার। কারণ একটা থিমের সব কিছু থাকে না, একটা থিম তুমি ইনস্টল করলা, তুমি এখানে যে অপশনগুলো পেয়েছো এই অপশনগুলোর মধ্যে তোমার কাজ করতে হবে। আর যখন এই থিমের বাইরে তুমি করতে চাইবা যে আমি এই ডিজাইনটা চেঞ্জ করবো, আমি এটা বাদ দিয়ে নতুন একটা ডিজাইন অ্যাড করবো, বা আমার তিনটা মেনু আছে, আমি 5টা মেনু অ্যাড করবো এখানে, সাইড বার, লেফট সাইড বার মেনু থাকবে, রাইট সাইড বার মেনু থাকবে, হ্যাঁ, ফুটার মেইন মেনু দেখাচ্ছে এবং ফুটার টপ থাকবে। তাহলে তোমার কি করতে হবে, নিজে তখন এই কাস্টম কোড জানতে হবে। এই কাস্টম কোডের জন্য তোমাকে করতে হবে, নিজের ইচ্ছে মতো করতে চাইলে তখন তোমাকে জানতে হবে যে কিভাবে এরা যে যেভাবে করেছে এই অপশনগুলো এখানে নিয়ে আসছে, আমাকে সেই অপশন কিভাবে নিয়ে আসতে পারি। তখন তোমাকে PHP জানতে হবে, MySQL জানতে হবে, এবং ওয়ার্ডপ্রেসের কোড জানতে হবে। তাহলে তুমি এই ধরনের ইচ্ছে মতো এরা যখন করেছে, তিনটা দিয়েছে, তুমি 5টা 5টা হচ্ছে অ্যাড করতে পারবা এদের মতো করে, তখন অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। এগুলো বিষয় বুঝা যাচ্ছে কি। আচ্ছা, এখন দেখো এই যে মেনুগুলো অ্যাড করলাম, আমি যদি যে কোনো মেনু কাজ করছে এখানে আসবে, দেখো আমি ধরে এখানে ফুটার কাজ করে, ফুটার মেনু কাজ করছি আমি এখন, আর হেডার মেনু চলে দেবো প্রথম মেনুতে, এই যে মেইন মেনু এখানে সিলেক্ট করলাম, এই যে সিলেক্টে মেইন মেনু, এখানে চলে আসলাম, যে মেইন মেনু এখানে ক্লিক করে দিলাম, এখানে সিলেক্টে ক্লিক করলাম, এখন থেকে চলে আসছে মেইন মেনু, আমাদের যে হোম, সার্ভিস, পোর্টফোলিও, ব্লক, কন্ট্যাক্ট আছে, এই মেনুটা চলে আসছে। এখন তুমি কার কাজ করবা, এই হেডার টপের কাজ করবো, টপ মেনুর কাজ করবে, এখানে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলাম, এই চলে আসছে। তাহলে এই যে হেডার টপ আমরা এগুলো অ্যাড করে গেছি, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ঢাকা স্পোর্টস কিছু অ্যাড করেছে, এই যে বুঝতে পারলেন নিশ্চয়ই। এবার আমরা যে কোনো অপশন এখানে সিলেক্ট করে খুব সহজেই সে মেনু এডিটের কাজ করতে পারি, এডিট ডিলিট করতে পারি, এই হলো বিষয়। আর যে ম্যানেজ লোকেশন দেখলাম তোমাদের, এই ম্যানেজ লোকেশনে ক্লিক করে তুমি উল্লেখ করো যে কোন মেনু কোথায় থাকবে, হ্যাঁ, যেটা আমরা অলরেডি করে ফেলেছি, যে টপ মেনু থাকবে, টপ মেনু যেটা আমার নাম লিখলাম নতুন করে, মেনু মেইন মেনু থাকবে মেইন মেনু, আর ফুটার মেনু থাকবে ফুটার মেনু। আশা করি তোমাদের এটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমাদের এই সেকশনে ফুটার ফুটার এই সেকশনে কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ কাজ দেখব, ওয়েবসাইটকে ব্যাকআপ নিতে হয়, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে এটা না শিখলে তুমি ক্লায়েন্টের কাজ শুরু করতে পারবে না। কারণ কোনো একটা, যে আমরা ক্লায়েন্টের কাজ করতেছি কোনো টেনশন নেই, কারণ লোকাল নিজেদের কাজ করতেছি, এমনি ফ্রি প্র্যাকটিস করতেছি। কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টে তোমার কাজ করতে হবে রেডিমেড সাইট নিয়ে, হ্যাঁ, যা সাইট এডিট করে নেবে, কাস্টমাইজ করে নেবে, এক্সট্রা ডিজাইন অ্যাড করে নেবে,
একটা প্লাগইন অ্যাড করে নিবে, থিম দেখাচ্ছে যে রিডিজাইন করে নিবে, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তো রেডিমেড সাইটে তোমার অনেক ক্লায়েন্টে কি হয়, প্রচুর ভিজিটর থাকে, এসইও করা থাকে, কন্টেন্ট লেখা থাকে প্রচুর। হ্যাঁ, অনেক দামি দামি প্লাগইন কিনা থাকে, এবং এই সাইটের পিছনে সে দীর্ঘদিন থেকে শ্রম এবং পরিশ্রম দিয়েছে, এবং হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোনো কোনো ক্ষেত্রে কোটি কোটি টাকা ব্যয় করেছে। এখন তোমাকে এই সাইটটা কাজ করে দিল, তুমি কাজ করতে না জেনে তুমি সাইটটা নষ্ট করে দিলে, কি হবে তাহলে? এটা দেখা যাচ্ছে বড় ধরনের ক্ষতি হয়ে গেলে তোমার উপর সমস্যা, অনেক চাপ তৈরি হবে তখন। হ্যাঁ, এই হলো বিষয়। এই জন্য কি করতে হবে, সাইটের সিকিউরিটির জন্য পুরো ওয়েবসাইটকে তোমার কি করতে, ব্যাকআপ নিতে হবে। পুরো ওয়েবসাইটে কপি করে রেখে দিলাম নিরাপদে আমার কম্পিউটারের মধ্যে, অন্য কোনো জায়গায়। যদি কোনো সাইটের সমস্যা হয় তখন কি করবো, আমি ওই জিনিসটা আবার আপলোড করে দেবো, যেটা আমি ব্যাকআপ নিয়েছিলাম, আপলোড করে আবার সাইটটা আগের অবস্থায় করে দিতে চলে আসবো। কারণ বেশিরভাগ সময় কিন্তু কাজ হয়, যত বড়ই ডেভেলপার, প্রোগ্রামার হোক, ডিজাইনার হোক, সবাই ব্যাকআপ নিয়ে কাজ করে। তো চলো দেখো কীভাবে ব্যাকআপ নেওয়া যায়, তো দেখিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, চলো প্রথমে প্লাগইনের মাধ্যমে দেখি। আচ্ছা, একটা প্লাগইন আছে, আচ্ছা অনেক ধরনের প্লাগইন আছে, এখানে প্লাগইনসে গেলাম, অ্যাড নিউ প্লাগইনে গেলাম। প্রথমে প্লাগইনের মাধ্যমে আমরা কিভাবে ডেটাবেস সহ, আমি এখানে চলে গেলাম লোকাল হোস্ট পিএইচপি অ্যাডমিন। তো যারা ডেটাবেসে ঢোকার জন্য লিখতে হয়, এটা এই ইউআরএলটা লিখতে হয়, লোকাল হোস্ট স্পেস অ্যাডমিন। তো আমি এখানে প্লাগইন চলে আসছি, এখানে গিয়ে আমি লিখলাম মাইগ্রেশন, হ্যাঁ মাইগ্রেশন লিখলাম, বা ডুপ্লিকেট ওয়েবসাইটে কিছু লিখলেই হবে, এরকম একটা কিছু। আচ্ছা, এখন দেখো এই চলে আসছে অল ইন ওয়ান ডেভেলপ মাইগ্রেশন প্লাগইন, আছে মুভ, ট্রান্সফার, কপি, মাইগ্রেট এন্ড ব্যাকআপ এ সাইট। ঠিক আছে, এবার লাগছে ডুপ্লিকেটর ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন প্লাগইন, এটার মাধ্যমে এক কাজ করতে পারবে, যে ওয়েবসাইট ক্লোন করতে পারবা, ব্যাকআপ নিতে পারবে, প্রচুর টাইপের সাইট আছে এখানে, যে ব্যাকআপ, মাইগ্রেশন, এগুলো বিষয়। এরকম যে কোনো সাইট ভালো সাইজে পুরো সাইটটা কপি করতে হবে। সবসময় জনক আমার কাছে প্রিয় সাইট হচ্ছে এইটা, অল ইন ওয়ান ডব্লিউ মাইগ্রেশন। এর সবচেয়ে বেশি আমি ব্যবহার করে থাকি, ভালো লাগে এটা। অন্যগুলো ভালো, এটা ব্যবহার করি, ডুপ্লিকেটর ব্যবহার করেছি। হ্যাঁ, আর এরকম অনেকগুলো আছে, আপগ্রেড, হ্যাঁ আপড্রাফট আছে, অনেক এরকম প্লাগইনগুলো আছে। তো যেগুলো একটা ব্যবহার করলে হবে, তো এটা সবচেয়ে ভালো লাগে আমার বেশি। তো তোমাদের এটা ব্যবহার করে আমি দেখিয়ে দিই, যে আমাদের এই সাইটটা পুরোপুরি আমি প্রথম কী করবো, আমি ব্যাকআপ নিয়ে পুরো সাইটে ডিলিট করে দিব, ডিলিট করে আমার দেখাচ্ছে, আমি পুরো সাইটে ফেরত এসে দেখাই দেবো কীভাবে কাজটা করছি। ঠিক আছে, এই হলো বিষয়। এখন দেখো এই যে মনে করো সাইটটা আছে, এটা নেওয়ার জন্য আমি ডাউনলোড করে রেখেছি, আমি ওখান থেকে আপলোড করে দিই, তাহলে দ্রুত কাজ হবে। আচ্ছা, এই যে দেখো অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন, হ্যাঁ তোমাদের ক্লাসের মধ্যে এটা আপলোড করে গেছি, অল ইন মাইগ্রেশন, এখানে ক্লিক করলাম, ওপেন করলাম, চলে আসছে এখানে, ইনস্টলে ক্লিক করলাম। আচ্ছা, এই চলে আসছে আনপ্যাকিং দ্য প্লাগইন, আছে অ্যাক্টিভেট প্লাগইন, এখানে ক্লিক করে দিলাম, অ্যাক্টিভেট প্লাগইনে, প্লাগইন ইনস্টল সাকসেসফুলি। আচ্ছা, এখন ইনস্টল হয়েছে, দেখো যে অল ইন ওয়ান ডব্লিউ মাইগ্রেশন ইনস্টল হয়ে গেছে। এবার কি করবো, পুরো ওয়েবসাইটটাকে দেখো, এই যে পুরো ওয়েবসাইট আছে, যতগুলো লেখা আছে এখানে, যতগুলো আমরা এখানে পোস্ট দিয়েছি, লেখা দিয়েছি, যা কিছু আমরা দিয়েছি এখানে পুরো ওয়েবসাইটে, হ্যাঁ যা কিছু আমরা দিয়েছি সব কিছু সহ পুরো ওয়েবসাইটকে ব্যাকআপ নেব হুবহু এইভাবেই। হ্যাঁ, এবং এই ডেটাবেস সহ, কিন্তু আমাদের ডেটাবেস আছে না, এই যে কি আছে আমাদের, এই যে নো নিউ ব্যাস ডিবি, আমি যত সব কিছু তোমার এখানে চলে আসছে অটোমেটিক্যালি, যতগুলো আমরা কি করেছি এখানে আপলোড করেছি।
হ্যাঁ, সবগুলো এখানে চলে আসছে অটোমেটিক্যালি। ছবি মানে অডিও ভিডিও সব এখানে চলে আসবে। তো এই ডাটাবেস সহ, এই যে ডাটাবেস সহ এবং পুরো সাইট সহ আমরা ব্যাকআপ নেব কার মাধ্যমে, এইটার মাধ্যমে, এই প্লাগইনটার মাধ্যমে, অল ইন ওয়ান ডট মাইগ্রেশন। এখানে কি করতে হবে, ইম্পোর্ট মানে আগে থেকে ব্যাকআপ নেওয়া আছে তাহলে ইম্পোর্ট করব, আর এক্সপোর্ট মানে আমরা এখন সাইটটাকে ব্যাকআপ নিব। তাহলে এখানে মাউস ধরলাম, এক্সপোর্টে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে যেখানে আসবে এক্সপোর্ট সাইট, হ্যাঁ, এখানে এক্সপোর্ট টু, এখানে ক্লিক করলাম। তুমি কিসে এক্সপোর্ট করবা রাখবা, তো নিজস্ব কম্পিউটার রাখলে ফাইলে ক্লিক করতে হবে। আর এই যে এফটিপি বা ড্রপবক্স, গুগল ড্রাইভ, হ্যাঁ, অনলাইন যে ক্লাউডগুলো আছে, স্কাই ড্রাইভগুলো আছে, তুমি সেখানে চাইলে রাখতে পারো। তোমার মনে করো যে গুগলে অ্যাকাউন্ট ইয়ে আছে, একটা মেইল আছে, সেখানে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে রাখতে পারবো চাইলে। আমি আমাদের কম্পিউটারে রাখি, ঠিক আছে, এখানে ফাইলে ক্লিক করলাম, কম্পিউটারের জন্য ফাইলে ক্লিক করতে হবে, প্রিপারিং টু এক্সপোর্ট চলে আসছে। এখন যতগুলো ফাইল আছে এটা কি হবে, এক্সপোর্ট হচ্ছে, দেখো। এখন দেখা যাচ্ছে যে এই পুরো সাইটটা যখন এক্সপোর্ট হয়ে যাবে, হ্যাঁ, তখন ডাউনলোড করতে হবে। এইভাবে দেখা যাচ্ছে তোমার ক্লায়েন্ট যদি করা থাকে তাহলে তোমার করতে হবে না, আর যদি ক্লায়েন্ট করে না রাখে তাহলে তোমার কি করতে হবে, এই এটা তোমার ইয়ে করতে হবে, এই যে আর্কাইভ হচ্ছে ফাইলগুলো 86%, হ্যাঁ, আর্কাইভিং হয়ে যাওয়ার পরে কি হবে, 100% হওয়ার পরে ডাউনলোড অপশন চলে আসবে। এই চলে এসে দেখো ডাউনলোড লোকাল হোস্ট এবং কত সাইজ, সাইজ হচ্ছে 81 মেগাবাইট। তুমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম, সেভ ফাইল আছে এখানে সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে, সেভে ক্লিক করবে চলে আসছে, দেখো ফাইল, এই যে ক্লিক করলাম, এই যে চলে আসছে। এটা কপি করলাম, কপি করে নিরাপদ জায়গায় রেখে দিই, এখানে গিয়ে পেস্ট করে রেখে দিলাম, এটা এই যে এখানে রেখে দিলাম। এখন আমাদের পুরো সাইট যেটা আছে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন মনে করো কোনো কারণে আমাদের এই পুরো সাইটটা একবার নেই, হ্যাঁ, কীভাবে ইম্পোর্ট করবে এটা, মনে করো এই পুরো সাইট যদি না থাকে, এটা প্রথম আমরা এখানে যাই, ক্লোজ করলাম, সরি এখানে গেলাম, সি ড্রাইভে গেলাম, গিয়ে জ্যাম্পে গেলাম, এই ডক্সে গেলাম, যাওয়ার পরে আমাদের নিউ পেজ এডব্লিউপিতে গেলাম, ঠিক আছে। এখন ধরো আমাদের এখানে যেটা আছে ডব্লিউ কন্টেন্টস, কন্টেন্টসের পরে থেমস, হ্যাঁ, এই যে আমাদের এলিজেন্ট থেম আছে, এই থেমকে তো আমরা কপি করেছি পুরোটা, এই থেম সহ পুরো সহ কপি করেছি। তাহলে এখানে কি করলো, ধরো এলিজেন্ট থেমটা ডিলিট করে দিলাম এখান থেকে, ধরো এটা নেই, কোনো কারণে সমস্যা হয়ে গেছে, পুরো থেমের সমস্যা। আর পাশাপাশি ডেটাবেসও ডিলিট করে দিলাম, ধরো সরি আমি ডেটাবেস ডিলিট করে দিয়েছি, লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন, এখানে গেলাম, ডেটাবেসটা কোনটা আছে আমাদের, এইটা নিউবেস ডিবি, এই ডেটাবেসটা আমাদের আছে না, এই ডেটাবেস ডিলিট করলে কোনো সমস্যা নেই এখন, হ্যাঁ। আর যদি ডিলিট না করি যে মার্জ হয়ে যাবে, ডেটাবেস নাই, এটা সবগুলো মার্জ করে দেবে অটোমেটিক্যালি, ডিলিট করি বা না করি সবগুলো সবগুলো কি করে দেবে, মার্জ করে, ডেটাবেস সহ সে কপি করেছে এখানে, এই হলো বিষয়। তো চলো আমরা দেখি, বা এখানে যদি ডেটাবেস ডিলিট করে দিই আমরা এখানে গিয়ে, আচ্ছা এই ডেটাবেস ডিলিট করলে আমাদের নতুন করে ইনস্টল করতে হবে, বুঝছো, এটা ফাইলগুলো ইনস্টল করতে হবে, আমি এটা না করি, তো যেটা ইনস্টল করা থাক, তোমার জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, যে কোনো ওয়েবসাইটে গিয়ে ডিফল্ট ভাবে আমি আমাদের সাইটে যাই, নিউ বেস, আচ্ছা দেখো ফাঁকা দেখাচ্ছে একবারে, তাই না, ডলফিন লগ ইন, অ্যাডমিন, অ্যাডমিন, আচ্ছা আমাদের এখানে একটা থিম ছিল, হ্যাঁ,
আমাদের একটা থিম এখানে ছিল, ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা দেখো, দ্য থিম ডিরেক্টরি এলিজেন্ট ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, এর কোনো সমস্যা হয়ে গেছে, এখানে নেই। তো তোমার জাস্ট কি করতে হবে, এই যে প্লাগইনটা এটা আবার ইনস্টল করতে হবে। দেখো এখন কিছুই নেই, কি দেখাচ্ছে নেই, কোনো কারণে সাইডে কোনো সমস্যা এরকম হয়ে যায়, তাহলে কি করতে হবে, এখানে গিয়ে এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন, এখানে ইম্পোর্টে চলে আসবে। এখানে এই যে ইম্পোর্টে এসে এখানে ইম্পোর্টে ক্লিক করে ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের এই ডাউনলোড অপশনে ছিল এটা, এই যে বা আমার ডেস্কটপে রেখেছি কপি করে, এই যে লোকাল হোস্ট এইটা চলে আসলে, এই যে ইম্পোর্ট হচ্ছে এটা দেখো 6%, 18.49% আসছে, 30%। প্লাগইনের মাধ্যমে কোনো সাইট খুব সহজে ব্যাকআপ নিতে পারি। যদি এই সাইটে কোনো কারণে এই এটা ইনস্টল করা না থাকে, ইনস্টল করে নিলাম, ইনস্টল করে নিয়ে দেখা যাচ্ছে ব্যাকআপ নিতে পারি। হ্যাঁ, ফাইল সাইজটা ডিজিটাল কন্টেন্ট যত বেশি থাকবে তত বেশি কি হবে, এটা ইয়া হবে। আচ্ছা, এই ওভাররাইট করবে কিনা তাই বলছি, কারণ আমাদের অনেক কিছু ডাবল আছে কিন্তু, হ্যাঁ, ডেটাবেসগুলো সে আবার নতুন ভাবে পাচ্ছে ওখান থেকে। এটা প্রসিড করে দিলাম, এখানে ক্লোজ, প্রসিড, ডান প্রিপারিং ব্লগস, ঠিক আছে। অটোমেটিক্যালি দেখো সবগুলো 3% অটোমেটিক্যালি হচ্ছে এখন আপলোড, 4%। টোটাল ফাইল আছে কত, 34, হ্যাঁ, 3440টা ফাইল আছে। একটু সময় লাগছে দেখো, %18 হয়েছে। আমি কিন্তু সবাইকে দেখছি না ক্লাসে। সামি, মেহেদি মোহন, অমিত হাসান, ইজাজ আহমেদ, রাজু আহমেদ, জাহাঙ্গীর আলম। শান্তকে ক্লাসে দেখছি না কেন? আর হাসিফুল হাসান, দেখি এটা হোক, একটু ওদেরকে নক করি কি অবস্থা। %34 হয়েছে, এটা 100% হয়ে গেলে দেখবা যত বেশি কন্টেন্ট থাকবে তত বেশি সময় লাগবে আর কি আপলোড হতে। 41%। সালাম, আচ্ছা ক্লাসে দেখলাম আমার চলে গেছে মনে হচ্ছে, নেট পাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার ল্যাপটপ ঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ, যাক। ও হ্যাঁ, কালকে তো রবিবার। গুড গুড নিউজ, সমস্যা নেই, হ্যাঁ আবার শুরু করে দিবা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস তোমার মানে মেন ইস্যু তো শেষ হয় না এখন, বলো নেই, জাস্ট মনে করো ড্যাশবোর্ডটা পরিচয় করে দিলাম এটা, হ্যাঁ। আর মেন বিষয়টা যেটা হবে, তুমি নিজে ওয়ার্ডপ্রেস মানে সাইট তৈরি করবা, একটা থিম, হ্যাঁ। এই জন্য তোমাদের কাস্টম কোড শেখাবো, পিএইচপি শেখাবো, মাইস্কেল শেখাবো, তারপরে এই থিম নিজে ডেভেলপমেন্ট করবা যেগুলো ডিজাইন করেছো, হ্যাঁ। এগুলো হচ্ছে মেন বিষয়। আর এই তোমার ওয়ার্ডপ্রেসের সাথে পরিচয় করার জন্য এই কাজটা করলাম, জাস্ট ওয়ার্ডপ্রেসের পরিচিতি শেষ হলো। এটা আরো মনে করো সামনে দিকে যখন কাজ করবো আর পানি পানি হয়ে যাবে পুরো ড্যাশবোর্ডটা, হ্যাঁ।
হ্যাঁ, তুমি করতে হবে প্রথমে ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখে নাও। হ্যাঁ, শিখে নিলে তোমাকে হয়তো আমি করতে পারবো, এখানে হয়তো রেফার করতে পারবো। আমার বাসার পাশে অবশ্য একটা আইটি ফার্ম আছে, বাসা থেকে হ্যাঁ অনলাইনে কাজ করতে আমার ছোট ভাই কাজ করে, চাচাতো ভাই। হ্যাঁ, ওই বাড়ি থেকেই কাজ করে, ওকে আমি ঢুকে দিয়েছি এখানে। বাড়ি থেকে অনলাইনে কাজ দেয় এরা। অস্ট্রেলিয়ার একটা কোম্পানি, রাজশাহীতে একজন প্রতিনিধি আছে, আমার স্টুডেন্ট ছিল হ্যাঁ আগে। ওই স্টুডেন্ট একটা আইটি ফার্ম দিয়েছে, তো আমার স্টুডেন্ট আইটি ফার্ম দিয়েছে, আইটি ফার্মে আমার ওই ঢুকিয়ে দিয়েছি, আমার চাচাতো ভাইকে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তুমি যদি করতে চাও সমস্যা নেই, ওয়ার্ডপ্রেসটা শিখে নাও, তাহলে আমি তোমাকে রেফার করলাম। তুমি ওদের যদি পছন্দ হয় তাহলে তোমাকে সমস্যা নেই, নিয়ে নিবে। হ্যাঁ, তুমি বাহাতে কাজ করতে পারবা। রাজশাহীতে অনেক আইটি ফার্ম হয়েছে বুঝছো, তার সিভি তৈরি করে তুমি যদি ভালো কাজ দেখাতে পারো। Just- হ্যাঁ, দেখা যাচ্ছে যে তুমি কাজ। তো সমস্যা নেই, কম্পিউটারের সমস্যা হলে যে অমিত হাসান লিখছে, আতিক লিখছে যে ওর কম্পিউটার নাকি সমস্যা হয়েছে। হ্যাঁ, সম- হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে সমস্যা হবেই। অ্যাকচুয়ালি ইলেকট্রনিক জিনিস মনে করো মন খারাপ করা যাবে না, বুঝছো? মন ভেঙে পড়লে সমস্যা। জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি বিপদ আপদ আসবে, সমস্যা হবে। হুম, যদি মনে করো ভেঙে পড়ো তাহলে সব কিছু শেষ। আর যদি মনোবল ঠিক থাকে তাহলে অনেক দেখা যাচ্ছে ভালো কিছু করতে পারো। বিপদ সবসময় থাকে না, বুঝছো? মানুষের সুদিন অবশ্যই আসে, কিন্তু মানে আঁকড়ে ধরে থাকতে হবে, কামড়ে ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে। তাহলে মনে করো সুদিন আসবে, সফলতা আসবে। এটাই নিয়ম, বুঝো নি? মেন বিষয় এই জন্য, এই যে ইনশাল্লাহ ভালো নিউজ আসলে আসছে, ল্যাপটপ ঠিক হয়ে গেছে, আবার কাজ শুরু করে দিবা। হ্যাঁ, এই বিষয়, কোনো সমস্যা হলে হতাশ হওয়া যাবে না। ঠিক আছে, রাখলাম। আচ্ছা ভাই, পরে দেখে নিও ভিডিও ইউটিউবে। হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ নেক্সট সমস্যা না, আমি ইনস্টল করে দেবো ওয়ার্ডপ্রেস যা কিছু আছে। রবিবার সোমবারে ল্যাপটপ নিয়ে গেলে যা কিছু ইনস্টল করতে হয় ইনস্টল করে পুরো ওয়ার্ডপ্রেস সেট আপ করে। হুম, বুঝতে পারিনি। ও রাজশাহীতে? আচ্ছা, চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, আমি ভেবেছিলাম যে এত সময় লাগবে না। হ্যাঁ, তাহলে তোমাদের এভাবে করতাম না। আমি সাইড যে ছোট, অত কন্টেন্ট নেই, দ্রুত হয়ে যাবে, কিন্তু অনেক সময় নিচ্ছে দেখছি। আচ্ছা, অমিত হাসান লিখছো যে তোমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, ঠিক করে নিবা, ঠিক আছে। ল্যাপটপের সমস্যা, বিভিন্ন সমস্যাগুলো হয়েই থাকে। আচ্ছা, অনেক সময় এরকম সমস্যা দেখা দেয়, এই জন্য কি করতে হয় তোমার, মানে পুরো সাইটটা ব্যাকআপ নিতে হয়। হ্যাঁ, এইভাবে যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, যখন এইভাবে কমপ্লিট হয়ে যাবে তখন দেখাচ্ছে যে মানে পুরো সাইটটা আবার একটু লোড হয়ে যাবে, এখানে রিলোড করতে তখন লোড হয়ে যাবে। এই যে এখন ওয়ার্নিং দেখাচ্ছে কারণ পুরো সাইট এখনো হয় নাই, এলো বিষয়। আচ্ছা, আমার এটা পুরোটা কপি করা আছে সাইট, ঠিক আছে, আমি এটা বাদ দিয়ে দিলাম তবে দেখানোর জন্য। এই আমি আগে কপি করে রেখেছি সিকিউরিটির জন্য। হ্যাঁ, তাহলে এটা বাদ দিয়ে দিলাম আমি, কারণ যেহেতু এখানে সময় বেশি নিচ্ছে, আরো আরো অ্যাভয়েড করবো না আমরা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা এটাই কপি করে রেখেছি, এস জি থেম, কপি করলাম এখান থেকে। জ্যাম্প এইচডি ডক্স, এরকম হলে কি মাথা খারাপ হয়ে যাবে, বুঝলি? ডাব্লিউ কন্টেন্টস, এই যে থেমস, এখানে গিয়ে এই যে এলিজেন্ট আসছে, ঠিক আছে, কিন্তু পুরোটা এখন আসে নাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কোন প্লাগইনে কি কাজ, অনেক প্লাগইন আছে তোমাদের, ওই প্লাগইনগুলো পরিচয় করে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে চলে আসছে কিন্তু থেম,
কিন্তু পুরোপুরি আসে নাই। আচ্ছা আমি এখানে পেস্ট করে দিলাম। আর ওটা ডিলিট করে দেন। দাঁড়াও 1 মিনিট। অ্যাকচুয়ালি বেশি টাইম লাগে এমনটা না, ঠিক আছে? আমি অনেক বিশাল সাইট করেছি যেখানে প্রচুর কোয়ান্টিটি, এখানে কোনো কারোর একটু সময় লাগছে। হ্যাঁ, আমাদের এখানে সাইটে এরকম কিন্তু কোনো সময় এত সময় লাগার কথা না। লোকাল হোস্টে অনেক প্রবলেম থাকে, বাট অনলাইন সার্ভারে অত সমস্যা হয় না। এগুলো বিষয় লোকাল হোস্টে যদি দ্রুত হওয়ার কথা, কিন্তু এখানে হয়তো কোনো প্রবলেম হয়েছে তাই এত সময় লাগতো না, হয়ে যেত। ঠিক আছে, এগুলো বিষয়। আমি অনেক বিশাল বিশাল সাইট করেছি, 3-4 ঘন্টা লাগে যদি বেশ বড় সাইট হয়। আর শুধু আমি থেমটা একটু ডিলিট করেছিলাম, এই যে থেম, এটা কপি করলাম, এখানে গেলাম, জ্যাম্পে গেলাম, এসি ডক্স, নিউ ব্যাস, ডব্লিউপি কন্টেন্ট, থেমস, এখানে গিয়ে পেস্ট করে দেবো। অনেক সাইটের সমস্যা হয়েছে, তখন দেখা যাচ্ছে এই থেমগুলো আর পাই না, মানে সমস্যা হয়ে যায়। আচ্ছা, রিলোড করলাম, এই চলে আসছে, দেখো। হ্যাঁ, তাহলে আমাদের পুরো সাইট চলে আসবে। এই যে এখন বিষয়টা হচ্ছে যে এইটা একটা সিস্টেম দেখালাম, যেটা এই যে প্লাগইনের মাধ্যমে, হ্যাঁ, অল ইন ওয়ান যেটা এই এক্সেলের মতো করে দেখালাম। হ্যাঁ, এগুলো বিষয়। আরেকটা সিস্টেমটা হচ্ছে তুমি ডিরেক্টলি সার্ভার থেকে ব্যাকআপ নাও। ওটা তোমাদের একটু দেখিয়ে দিই, সার্ভার থেকে ব্যাকআপ নিতে হয়। এই জিনিসটা, এই কাজটা করবে সেটা হচ্ছে যে সরি, এটা থাক, এটা মিনিমাইজ করি। সার্ভার সার্ভার থেকে ব্যাকআপ মানে তুমি ডিরেক্টলি ঢুকতে হবে কোথায়? তো সার্ভারে ঢুকতে হবে। আমার সিপাইন মানে কাজ সার্ভার ঢুকতে যে জ্যাম্পের ভিতরে ঢুকে এই যে এইচটি ডক্স, এটা কিন্তু আমার সার্ভার। এখন এই যে সার্ভার থেকে আমি কোনো কারণে এই পুরো ফাইলটা ব্যাকআপ নিলাম, এখান থেকে ঢুকে এই যে পুরো ফাইল সহ এখানে ব্যাকআপ নিলাম, এখানে কপি করলাম। আমি ডান ক্লিক করে কপি করেছি, এই যে এখানে কপি করলাম। হ্যাঁ, কপি করে এই যে এখানে রেখে দিয়েছি, দেখো তোমাদের এই যেটা, এই যে নিউ ব্যাস ডব্লিউপি, এই পুরো ফাইলটা কপি করে রেখেছি এখানে। এই বিষয়। তো এবার তুমি কি করতে পারবা? সার্ভার ঢুকে, অনলাইনে সার্ভার ঢুকে, সি প্যানেল বলা হয়, সেখানে ঢুকে এখানে ইয়ে করবা, এখান থেকে কপি করলাম পুরোটা। কপি এখানে কপি করে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? পুরোটা জিপ করে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করতে হয়। আর হচ্ছে যে কি হয়, এটা মনে করে রেখে দিলাম, শুধু এটা রেখে কিন্তু হবে না, এটা তুমি কপি করে রাখলা তাহলে কিন্তু শুধু হবে না। তারপর কি করতে হবে, তোমার ডেটাবেসে ঢুকতে হবে, এখানে গিয়ে ডাটাবেস ব্যাকআপ নিতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে এই যে দেখো লেখা আছে নিউ বেস ডিবি, এটা আমাদের ডেটাবেসের নাম, এখানে ক্লিক করে দিলাম, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে নিউ বেস ডিবি চলে এসেছে, এখানে চলে এসেছে নিউ বেস ডিবি ডেটাবেস, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এখানে এই যে এক্সপোর্টে ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছ তোমরা এই পুরো ডেটাবেসগুলো কি হবে, এটা এক্সপোর্ট হবে এখান থেকে। আচ্ছা, এই চলে আসছে, দেখো এই যে এসকিউএল, দেখো ফরম্যাট এসকিউএল। হ্যাঁ, চলে আসছে এখানে, এই যে গো অপশন আছে একটা, এই যে নিচের দিকে দেখো এই যে এক্সপোর্ট, এই যে এখানে এসকিউএল লেখা আছে, এখানে গোতে ক্লিক করে দিলাম। এটা সেভ লেখা আছে, সেভে ক্লিক করলাম, ওকে। এখন আমি এখানে গিয়ে এই যে পেয়ে গেছি, কিন্তু এটা কপি করলাম, এই ডেস্কটপে রেখে দিই। এই দেখো নিউ বেস ডিবি এসকিউএল, এটা কিন্তু ডেটাবেস, পুরো ডেটাবেস নিয়ে নিছি আমি এখানে এক্সপোর্ট করে, এই পুরো ডেটাবেস নিয়ে নিছি। হ্যাঁ, এখন মনে করো যে এই ডেটাবেসটা পুরো আমি ডিলিট করে দিব, এই ব্রাশটা পুরো আমি ডিলিট করে দেবো। এখানে গিয়ে এখানে এই যে ডেটাবেস আছে, এখানে এখানে চলে গেলাম, অপারেশন চলে গেলাম,
এই দেখো লেখা আছে ড্রপ দ্য ডেটাবেস। দেখো ডেটাবেস ডিলিট করবা কিভাবে? প্রথমে এখানে ডেটাবেসে এসেছি, আমরা এখানে স্ট্রাকচারে ছিলাম, এখানে আমরা এখানে ছিলাম ডেটাবেসের, এখানে ছিলাম, এখানে যাবে অপারেশনে ক্লিক করবা। ক্লিক করে দেখা যাচ্ছে ড্রপ দ্য ডেটাবেস, এই লাল দেখো দেওয়া আছে, এখানে ক্লিক করে দিলাম ড্রপ দ্য ডেটাবেস, ওকে করলাম। আচ্ছা দেখো এই নামে কোনো ডেটাবেস আছে আর নাই। এখন যদি এখানে রিলোড করো তাহলে কি হবে দেখো, এখানে রিলোড করে দিলাম, দেখো ইরর এস্টাবলিশিং ডেটাবেস কানেকশন, বুঝতে পারো না? মানে এই ওয়ার্ডপ্রেস যেটা আছে আমাদের এখানে, এটা কি করতেছে না, ডেটাবেসের সাথে কানেকশন করতে পারছে না। আমি এখানে রিলোড যখন করলাম, এখানে দেখা শো করছে না, মানে ডেটাবেসের সাথে কানেকশন করতে পারছে না। আর বোঝা যাচ্ছে না? এই হলো বিষয়। এখানে এরকম কোনো ডেটাবেস নেই, আর আছে কি নেই, শুধু এইটা না দেখাচ্ছে যে আমার এইটা যেটা আছে। এখন যদি এখানে এটা কপি করেছি, এখান থেকে এটা কপি করেছি, এই যে ডেটাবেস, এবং এটাও না থাকতে পারে, এটা না থাকতে পারে। জ্যাম্প এসি ডক্স, ধর কোনো কারণে এই পুরোটা ডিলিট হয়ে গেল, একটাও নাই এটা, ঠিক আছে? এই নিউ বেস ডব্লিউপি এটা নাই, পুরো সাইটটা আমি ডিলিট করে দিলাম এখান থেকে, এই যে ডিলিট হয়েছে, এর পুরো ডিলিট করে দিলাম আমি, হ্যাঁ এখানে পুরো ডিলিট করে দিলাম। দেখো এখানে কোনো আমাদের প্রজেক্ট ফাইল আছে আর নেই। আর আমরা রিলোড করলে কি হবে, এখানে এই যে নট ফাউন্ড, মানে পাচ্ছি না। এটা আমাদের ব্যাকআপ নেওয়া আছে কোথায়, এই যে এখানে, এই যে নিউ বেস ডব্লিউপি, এখানে কপি করলাম, কপি করে কি করলাম, আমাদের এখানে গিয়ে পেস্ট করে দেব এইচডি ডক্স, এই যে এখানে গিয়ে পেস্ট করে দিলাম, এটা আমাদের সাইটটা, মানে পুরো ইয়েটা ব্যাকআপ নিয়েছে যেটা, এই যে কপি হচ্ছে নিউ বেস ডব্লিউপি, এটা ডিরেক্ট হচ্ছে সিপিএল থেকে, মেইন জায়গা থেকে ব্যাকআপ নেওয়া, হ্যাঁ। এবার আমরা একটু সময় লাগছে, আমরা তো রিস্টোর করি, ঠিক আছে? এটা সময় লাগছে এখানে যেহেতু, আচ্ছা হোক 3% কমপ্লিট, আমরা রিস্টোর করি, সময় লাগছে যেহেতু, আমাদের সময় নষ্ট হচ্ছে। এবার আমরা কপি করলে চলে এলো এখানে, ঠিক আছে? ক্যান্সেল করে দিলাম, আর এটা ডিলিট করে দিলাম পার্মানেন্টলি। শিফট ডিলিট মানে তোমরা জানো তো, শিফট ডিলিট মানে পার্মানেন্ট ডিলিট করে দিলাম। আর আমরা এখান থেকে রিস্টোর করে, যেহেতু আমরা ওই স্কিম করতে পারি, হ্যাঁ সময় লাগছে, আমরা এখানে গিয়ে রিস্টোর করে দিলাম যাতে আমার সময় কম লাগে। আচ্ছা এখন এখানে গিয়ে যদি দেখি, তাহলে আমাদের এখানে চলে আসলো ডিরেক্টলি, এই যে নিউবেস টিভি, ঠিক আছে? আমি এখানে রিস্টোর করে দেখলাম জাস্ট, ঠিক আছে? তোমাদের সময় বেশি লাগছে জন্য কপি রাখলাম না, তোমাদের কপি করে দিলে হয়ে গেল। এখন আমরা এখানে যদি সাইটে যাই, তাহলে কি হবে, অটোমেটিক্যালি পাবে এটাই যে ক্যান নট সিলেক্ট ডেটাবেস, হ্যাঁ ডেটাবেস করতে পারছে না আমাদের সাইটে, কিন্তু আমার সাইট থেকে পেয়েছে। এখন আমি এখানে গিয়ে ডেটাবেস নাম লিখবো, হ্যাঁ যে নাম ছিল আমাদের এখানে, দেখবো কি নাম ছিল আমাদের, এই যে নিউ বেস টিভি ছিল, এই নামটা ছিল আমাদের পূর্বে। তো অন্য নাম দিলেও সমস্যা নাই, ঠিক আছে? তবে এই নামটা দেওয়া ভালো, নিউ বেস টিভি। আমরা দেখবো এখানে কি নামে এক্সপোর্ট করা আছে, এই দেখো এখানে তুমি কপি করতে পারো এখানে চাইলে, যে নিউ বেস ডিবি, এখানে যে নামটা আছে এখানে দিয়ে দিলাম এটা। এবার তুমি ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে নতুন ডেটাবেস আমরা ক্রিয়েট করলাম, এই যে নিউ বেস টিভি, এই যে নতুন ডেটাবেস। কিছু আছে কি আমাদের, নোট টেবিল ফর্ম ডেটাবেস, আমার কিছুই নাই এখানে, আমাদের কিছুই নাই, কারণ আমাদের নতুন একটা ক্রিয়েট করলাম এটা। এখন এই ব্ল্যাঙ্ক ডেটাবেস, ফাঁকা ডেটাবেসে আমরা কি করব, ইম্পোর্ট করব। কোনটা ইম্পোর্ট করব, এইটা ইম্পোর্ট করব, এইটা আমরা যেটা এক্সপোর্ট করে রেখেছিলাম আগে থেকে। এখানে ইম্পোর্টে চলে গেলাম, ইম্পোর্টে যাওয়ার পরে এই দেখো ব্রাউজ লেখা আছে এখানে, এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, এই দেখাচ্ছে ফাইল টু ইম্পোর্ট, এখানে ব্রাউজে ক্লিক করলাম এবং ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর দেখো আমাদের এসকিউএল একটা ফাইল আছে, এই যে নিউ বেস ডিবি এসকিউএল, এখানে ক্লিক করলাম, এই যে এবার ওপেনে ক্লিক করলাম, এই চলে আসছে নিউ বেস ডিবি এসকিউএল, আসছে না? এরপর এখানে দেখো লেখা আছে গো, এই যে গোতে ক্লিক করলাম। এই যে লোড হচ্ছে, এখানে দেখো উপরে লোড হচ্ছে, এখন চলে আসবে।
খুব বেশি সময় লাগবে না, চলে আসবে, ঠিক আছে। এই যে লিখছে প্লিজ বি পেশেন্ট, দ্য ফাইল ইজ বিং আপলোডেড। আপলোড হচ্ছে কিন্তু এখানে, এটা খুব বেশি সময় লাগে না, ইয়ের মতো। এই দেখো, এই যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, 79 queries executed, new base SQL। দেখো অটোমেটিক্যালি এই যে পুরো ফাইলগুলো চলে আসছে, আমি ক্লিক করে এখানে এই দেখো সবগুলো চলে আসছে, ঠিক আছে। কোথায় থেকে? এই যে এখান থেকে, এইটা ডেটাবেস থেকে পুরোপুরি আগে চলে আসছে। এখন দেখো যে রিলোড করি, এই যে এটা হচ্ছে কানেকশন দেখাচ্ছে, সে কানেকশন করতে পারছে না, কে? এই ওয়ার্ডপ্রেসটা কানেকশন করতে পারছে না। আর আমি রিলোড করলে কি হবে দেখো, কানেকশন করতে পারবে এবং সাইটটা লোড হয়ে যাবে। ক্লায়েন্ট এই ধরনের সমস্যার সমাধান করে নেয়, বুঝো নি? যে ডাটাবেজের সমস্যা, এই চলে আসছে পুরো সাইট। দেখো এখানে রিলোড করলাম, ক্যান নট সিলেক্ট ডাটাবেজ লেখা ছিল, এই দেখো এখানে চলে আসছে। তাহলে পুরো সাইটটা কি হলো, আমরা আগের মতো পুরো সাইট পেয়ে গেলাম, বুঝাস কি? তো ক্লায়েন্টের কাজ করার সময় তোমার এই দুটো কাজ করতে হবে। প্রথমে এখানে ডেটাবেস কি করবা, এখানে গিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট করে পুরো ডেটাবেসটা এক্সপোর্ট করে নিবা। এটা তোমার সিগন্যালে গেলে লাইভ সাইটে তোমাকে দেখিয়ে দিব, হ্যাঁ, তোমাদের অনলাইনে দেখিয়ে দিব কিভাবে ওই সিগন্যালে কিভাবে এখানে মধ্যে শো করে। সিগন্যাল ডেটাবেসে কিভাবে একই সিস্টেম, একই চেহারা, একটু মানে ভিতরে মানে আলাদা অনলাইন সিস্টেমটা, হ্যাঁ। মোটামুটি দেখাচ্ছে 99%, 95% মিল আছে, বা 99% মিল আছে। এলো বিষয়টা। এক্সপোর্ট করলাম আর এখান থেকে থেমটা সিপ্লেটে কপি করে নিলাম এখান থেকে, হ্যাঁ, কপি করে নিলাম এখান থেকে পুরো থেমটা। অথবা তুমি এখানে কি করলে প্লাগইনের মাধ্যমে, এই যে এগুলো প্লাগইনের মাধ্যমে এক্সপোর্ট করে রেখে দিলাম। ওকে ডেটাবেসটা এক্সট্রা আর কিছু করতে হবে না, ডেটাবেস সহ এখানে এক্সপোর্ট হয়। জাস্ট তুমি ইম্পোর্ট করে দিলেই পুরো সাইটটা এরকমভাবে লোড হয়ে যাবে, ঠিক আছে। আমাদের সাইটে আমরা ফেরত দিলাম। যে কোনো সময় সমস্যা এরকম হতে পারে, তখন এই কাজগুলো করতে পারবা, ঠিক আছে। তাহলে তোমাদের আজকে যে বিষয়গুলো শিখিয়ে দিলাম, মেনুর একবারে পুরোটা শেষ করে দিলাম। তোমাদের অ্যাপের যে সবগুলো কাজ শেষ, থেমস, কাস্টমার উইজেট, মেনুস, হ্যাঁ, হেডার ব্যাকগ্রাউন্ডের মধ্যেই ছিল, হেডারটা ওর মধ্যেই ছিল, ঠিক আছে, এর মধ্যেই ছিল। এই হেডারটা হচ্ছে যে এই কাস্টমাইজের মধ্যে ছিল। এখান থেকে দেখতে পাচ্ছ এই যে কাস্টমাইজ, হ্যাঁ, কাস্টমাইজের মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ড, হেডার, চেঞ্জগুলো সবই ছিল এর মধ্যে, হ্যাঁ, সব ছিল। এই হলো বিষয়, এখানে কিছু মানে থেমিটর দেখেছি, থেমিটর কিভাবে দেখতে, এখানে গিয়ে দেখতে পাবা সবগুলো তুমি দেখিয়েছি। এখানে থেমিটরে কোন কোন বিষয়গুলো আছে, কিভাবে তুমি এইচটিএমএস এর সবগুলো ফাইল পাবো আছে। তো এখন আমাদের হ্যাঁ 1 মিনিট আর আছে আমাদের, এখনই কেটে যাবে, ঠিক আছে এটা। তাহলে আমাদের হচ্ছে যে নেক্সট ক্লাসে আমি জাস্ট তোমাদের ওই যে WooCommerce প্লাগইন, এরকম কিছু একটা প্লাগইন আছে, প্লাগইনগুলো দেখিয়ে দিব, হ্যাঁ। আর দু একটা থিম তোমাদের দেখাবো ইনশাল্লাহ, মানে তোমরা নিজেরা ইনস্টল করবা, আমি থিমের লিঙ্কগুলো দিয়ে দিব। তো যেন পুরো ওয়েবসাইট এরকম ভাবে তোমরা কাস্টমাইজ করতে পারো, এই ছবি চেঞ্জ, লেখাগুলো চেঞ্জ, লোগো চেঞ্জ, সবগুলো চেঞ্জ করে